আমার নাম মিলি, বয়স ১৯। লোকে আমার রূপের অনেক প্রশংসা করত। দেখতে সুন্দরী হলেও আমার স্বভাব ছিল খুবই সাধারণ ও সাদাসিধে। নিজের রূপ নিয়ে আমার মনে কোনোদিনও কোনো অহংকার জন্মায়নি। কিন্তু বিবাহের পর আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে যে বিরাট এক প্রতারণা করা হয়েছিল তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। আমার শাশুড়ি আম্মু এবং স্বামী আমার রূপে মুগ্ধ হয়েই আমাকে বাড়ির বউ করে এনেছিলেন। আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। বিয়ের অনেক আগেই আমার শ্বশুর আব্বু পরলোক গমন করেন এবং আমার একমাত্র ননদেরও বিয়ে হয়ে গিয়েছিল। আমার স্বামীর রিমন নামে একজন খুব কাছের বন্ধু ছিল, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। কিন্তু আমাদের বিয়ের সময় তিনি কর্মসূত্রে বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে একজন ডাক্তার হয়ে তিনি আমার সাথে এমন অন্যায় করতে পারেন। তিনি আমার সরলতার সুযোগ নিয়ে আমার অনেক বড় ক্ষতি করেছিলেন। আসলে ঘটনাটি ঘটেছিল যখন আমি আমার স্বামীর সেই ডাক্তার বন্ধুর কাছে চিকিৎসা করাতে যাই। তখন তিনি আমাকে বলেছিলেন যে তার সাথে আমি যদি অন্তরঙ্গ হই তবেই নাকি আমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি আমাকে বোকা বানিয়ে আমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করেন, যা আমি করতে বাধ্য হয়েছিলাম। আমার সেই বাধ্যতার পিছনের কারণটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমি নিজের স্বামীর অগোচরে তার বন্ধুর শয্যাসঙ্গিনী হতে রাজি হয়েছিলাম? সেদিন সেই ডাক্তার তার চিকিৎসালয়ের ভেতরে আমার সাথে সব কিছু করেছিল এবং এই ঘটনার বিন্দু বিসর্গ আমার স্বামী জানতে পারেনি। সত্যি বলতে প্রথম দিন ডাক্তারের সঙ্গে সময় কাটিয়ে আমি এক অদ্ভুত আনন্দ পেয়েছিলাম। এরপর থেকে আমি নিজেই প্রতিদিন সবার চোখ এড়িয়ে ডাক্তারের চেম্বারে যেতাম এবং তার সঙ্গে নিজের মনের ইচ্ছা পূরণ করতাম। ধীরে ধীরে এই বিষয়টি আমার অভ্যাসে পরিণত হয়েছিল। ডাক্তারের স্পর্শ ও আদর আমার শরীরকে শিহরিত করত। কিন্তু এই সম্পর্কের পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে তা আপনারা এই গল্পের শেষেই জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। তো আজকে আমি আপনাদেরকে একটা অসাধারণ গল্প শোনাতে চলেছি। আমি মনে করছি এরকম গল্প আপনি এর আগে কখনোই শোনেননি। তো গল্পটার প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই 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 মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কিন্তু অনেক মজা পাবেন আর বাস্তব কিছু অভিজ্ঞতাও আপনার হবে। না আর বলবো না, আপনারা গল্পটা শেষ পর্যন্ত শুনুন, তারপরে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আমার বিয়ের সবেমাত্র 1 বছর পূর্ণ হয়েছিল। এরই মধ্যে আমার শাশুড়ি আম্মু অধৈর্য হয়ে উঠেছিলেন আমি কবে গর্ভবতী হব এবং তাদের বংশে প্রদীপ আসবে এই ভেবে। এমনটা নয় যে আমার মা হবার কোনো ইচ্ছা বা স্বপ্ন ছিল না। অন্য 5টা সাধারণ মেয়ের মতোই আমারও খুব ইচ্ছে করত যে আমার সন্তান আমাকে মা বলে ডাকবে। কিন্তু বহুবার চেষ্টার পরেও আমরা সন্তান ধারণে ব্যর্থ হই। ওদিকে আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার ওপর মানসিক নির্যাতন চালাতো এবং সবসময় আমাকেই দোষারোপ করত। সে বলতো নিশ্চয়ই আমার মধ্যে কোনো খামতি আছে যার কারণে আমি মা হতে পারছি না। একদিন তো শাশুড়ি আম্মুর প্ররোচনায় আমার স্বামী প্রচণ্ড রেগে গিয়ে আমাকে অকথ্য ভাষায় অপমান করে। আমি তার কাছে হাত জোর করে অনুরোধ করেছিলাম যে যাতে সে একবার আমার সাথে ডাক্তারের কাছে যায়। কিন্তু ডাক্তারের কথা শুনলেই সে তেলে বেগুনে জ্বলে উঠত এবং আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করত না। সেদিন যখন আমি তাকে বলেছিলাম যে আমাদের দুজনেরই একবার ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করানো উচিত, তখন সে হাতটা সজোরে চেপে ধরে বলেছিল, তুই কি বলতে চাইছিস আমার মধ্যে কোনো সমস্যা আছে? সমস্যা তোর মধ্যে, তাই পরীক্ষা তুই করাবি, আমি নয়। আমার স্বামী আমার কোনো অনুভূতি বা আবেগের মূল্য দিত না। বিয়ের পরে এই বাড়িতে এসে আমি সমস্ত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতাম, কিন্তু তার বিনিময়ে আমি কোনোদিনও সেই ভালোবাসা পাইনি যার আমি যোগ্য ছিলাম। বিয়ের পরেই শাশুড়ি আম্মু পরিষ্কার বলে দিয়েছিলেন আমি যেন তাড়াতাড়ি তার কোলে নাতি নাতনির মুখ দেখাই। বিয়ের 3 মাস থেকে এমন কোনো দিন যায়নি যেদিন আমাকে চোখের জল ফেলতে হয়েছে। শাশুড়ি আম্মুর একটাই দাবি, তাকে একটা নাতি অর্থাৎ পুত্র সন্তান দিতে হবে। এভাবে প্রায় 2 বছর কেটে গেল, কিন্তু আমি মা হতে পারলাম না। এই 2 বছরে আমি আমার স্বামী ও শাশুড়ি আম্মুর চোখে একটা ঘৃণার পাত্রে পরিণত হয়েছিলাম। অনেক অনুরোধ করার পরেও আমার স্বামী যখন ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয় না, তখন আমি একাই একজন মহিলা চিকিৎসকের কাছে যাই। তার কাছে সম্পূর্ণ পরীক্ষা করার পর আমি জানতে পারি যে আমার মধ্যে কোনো ত্রুটি নেই এবং আমি খুব সহজেই মা হতে পারব। এরপর রিপোর্টটি নিয়ে যখন আমি বাড়ি ফিরে আমার স্বামীকে জানাই যে আমার মধ্যে কোনো সমস্যা নেই, তখন সে প্রচণ্ড রেগে গিয়ে আমার চুলের মুঠি ধরে বলে,
তোকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তুই কি এটাই প্রমাণ করতে চাইছিস যে আমি অক্ষম, সমস্যা তাহলে আমার মধ্যে আছে? আমি তখন কান্নায় ভেঙে পড়ে হাত জোর করে তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি তেমন কিছু বলতে চাইনি, কিন্তু সে চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে এবং তার মায়ের সামনেই আমাকে চরম অপদস্থ করে। আমার শাশুড়ি আম্মু ও তার ছেলের কথায় তাল মিলিয়ে আমাকে অনেক অপমান করেন এবং বলেন যেহেতু আমি মা হতে পারছি না, তাই তিনি তার ছেলের দ্বিতীয় বিয়ে দেবেন। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে আমার ভেতরটা যন্ত্রণায় ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। অনেক বোঝানো সত্ত্বেও আমার স্বামী কিছুতেই ডাক্তারি পরীক্ষা করাতে রাজি হয়নি। এই সমস্ত ঝামেলার মধ্যেই আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার ননদ ও ননদা আমাদের বাড়িতে বেড়াতে আসে, কিন্তু আমার শাশুড়ি আম্মু তাদের সাফ জানিয়ে দেন যে আমাদের কোনো বিবাহবার্ষিকী পালন করা হবে না, কারণ আমি এখনও মা হতে পারিনি। আমার ননদ আর নন্দার আমাদের বাড়ি আসতে সবে একদিন হয়েছিল। সেদিন আমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলাম। তখন আমার নন্দা ছাদে আমার কাছে এসে বলল, মিলি, আমি জানি তুমি খুব কষ্টে আছো। তোমাকে একটা কথা বলি, তুমি তো পরীক্ষা করে জেনেছো যে তোমার মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার স্বামীর মধ্যে তো কোনো খেমটি থাকতেই পারে। তাই তুমি অন্য কোনো উপায়ে মা হবার চেষ্টা করো। তার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, আপনি কি বলতে চাইছেন? আমি তো আপনার কথার অর্থ বুঝতে পারছি না। তখন নন্দাই আমার হাত দুটো চেপে ধরে বললেন, মিলি, তুমি কত সুন্দর, তোমাকে দেখে যে কোনো পুরুষই পাগল হয়ে যাবে। আমি তোমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করব। আমি তোমাকে সেই শোক দেব যার কথা বাড়ির কেউ জানতে পারবে না, এবং তুমি মা হতে পারবে। নন্দায়ের কথা শুনে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি বুঝতে পারলাম তিনি আমাকে খারাপ নজরে দেখছেন এবং আমার অসহায়ত্বের সুযোগ নিতে চাইছেন। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, এখান থেকে চলে যান, নইলে আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকবো এবং আপনার আসল রূপটা সবার সামনে তুলে ধরব। আমার নন্দাই তখন কটমট করে আমার দিকে তাকিয়ে বলল, তোমার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টে আমি সবাইকে বলবো যে তুমি মা হবার জন্য আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিলে। সবাই আমার কথাই বিশ্বাস করবে, কারণ তোমার শাশুড়ি আম্মু আর স্বামী তো তোমাকে দেখতেই পারে না। আমি তখন ভয় তার সামনে হাত জোর করে বললাম, দয়া করে কাউকে কিছু বলবেন না, আমিও আপনার ব্যাপারে কিচ্ছু বলবো না। এরপর আমার নন্দাই হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। এই শ্বশুরবাড়িতে আমার কোনো সম্মান বা মূল্য ছিল না। গর্ভবতী হতে না পারার কারণে স্বামী সব সময় আমাকে খোঁটা দিত। ওদিকে শাশুড়ি আম্মু তো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের জন্য প্রায় সব কিছু ঠিকই করে ফেলেছিলেন। এরই মধ্যে একদিন আমার স্বামীর ডাক্তার বন্ধু রিমন আমাদের বিবাহবার্ষিকী শুভেচ্ছা জানাতে আসে। সেদিন আমি মন মরা হয়ে নিজের ঘরে বসেছিলাম আর ভাবছিলাম, আমার স্বামী যদি শুধু একবার নিজের পরীক্ষাটা করিয়ে নিত, তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধান হয়ে যেত এবং আমরাও বাবা মা হতে পারতাম। কিন্তু সে তার জেদে অটল ছিল। তখন আমার স্বামীর ডাক্তার বন্ধু রিমন আমার সাথে দেখা করতে আমার ঘরে আসে। আমি সুযোগ বুঝে তাকে বললাম, দাদা, আপনি দয়া করে কিছু একটা করুন। আপনি যদি একবার আমার বরকে বোঝান, তাহলে ও নিশ্চয়ই রাজি হয়ে যাবে, আপনার কথাও ফেলতে পারবে না। ডাক্তার রিমন আমাকে ভরসা দিয়ে বলল যে সে আমার স্বামীকে বুঝিয়ে তার পরীক্ষা করাবে। আমরা যখন কথা বলছিলাম, ঠিক সেই সময় আমার ননদ ঘরে এসে রিমনকে বলল, তোমাদের কথা শেষ হলে বাইরে চলো। রিমন চলে যাবার পর আমার ননদ আমাকে ধমক দিয়ে বলল, সারাদিন ঘরের মধ্যে বসে থাকলে বাড়ির কাজকর্ম কে করবে? সেই দিন রাতে আমার স্বামী ঘরে এসে আমার কোমরটা সজোরে চেপে ধরে বলল, তুই খুব চালাক হয়ে গেছিস, তাই না? তুই পরিকল্পনা করে আমার বন্ধুকে দিয়ে আমার পরীক্ষার কথা বলিয়েছিস। তোর কি মনে হয় আমি অক্ষম? আমি ভয়ে ভয়ে তাকে বললাম, আমি তো আমাদের ভালোর জন্যই এসব করছি। আমার স্বামী তখন আমার কোমরটা আরও জোরে চেপে ধরে বলল, আজ আমি তোকে দেখাবো অক্ষম কাকে বলে। এই বলে সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় এবং আমার ইচ্ছার বিরুদ্ধে আমার ওপর জোর খাটায়। কয়েকদিন পর যখন আমার স্বামীর রিপোর্ট আসে, তখন ডাক্তার রিমন আমার শাশুড়ি আম্মুর মোবাইলে ফোন করে জানায় যে আমার স্বামীর মধ্যে কোনো সমস্যা নেই, সে একদম সুস্থ আছে। এটা শুনে আমার শাশুড়ি আম্মু আমার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেখলি তো, আমার ছেলের কোনো দোষ নেই, সমস্যা তোর মধ্যেই। তোর এই সুন্দর মুখ দেখে আমার ছেলের সাথে তোর বিয়ে দেওয়াই আমার ভুল হয়েছে। এরপর আমার শাশুড়ি আম্মু আমার স্বামীর জন্য দিয়া নামে একটি মেয়েকে পছন্দ করে আমার বাবাকে ফোন করে বাড়িতে ডাকেন এবং তাকে বলেন আমাকে এখান থেকে নিয়ে যেতে। আমি তখন কাঁদতে কাঁদতে আমার শাশুড়ি আম্মুর পা ধরে বলেছিলাম, মা, দয়া করে আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না, আমি এই বাড়ির এক কোণায় পড়ে থাকব, আপনি যা বলবেন তাই শুনব। আমার বাবা এর কারণ জানতে চাইলে শাশুড়ি আম্মু বলেন, আপনার মেয়ে বন্ধা, ও কোনোদিন সন্তান দিতে পারবে না, তাই আমি দ্বিতীয় বিয়ে দিচ্ছি। সেদিন আমার বাবাও শাশুড়ি আম্মুর সামনে হাত জোর করে মিনতি করে বলেছিলেন, দয়া করে আমার মেয়েকে বের করে দেবেন না, আমার আরও একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে। আমার এই মেয়েকে আপনারা তাড়িয়ে দিলে আমার অন্য মেয়েটিরও জীবন নষ্ট হয়ে যাবে। অনেক কাকুতি মিনতি করে সেদিন আমার বাবা শাশুড়ি আম্মুকে রাজি করিয়েছিলেন।
বাবা সেদিন বুঝতে পেরেছিলেন আমি শ্বশুরবাড়িতে কতটা সুখে আছি, কিন্তু আমি হার মানলাম না। মনের জোরে আমি শ্বশুরবাড়িতেই পড়ে রইলাম। কয়েকদিন পর আমার শাশুড়ি আম্মু আমার স্বামীকে নিয়ে যখন দিয়ার সাথে তার বিয়ের দিন পাকা করতে যান, সেদিন আমি বাড়িতে একাই ছিলাম। আমার মানসিক অবস্থা যে কতটা শোচনীয় ছিল তা কেবল আমিই জানি। আমার চোখের জলের কোনো মূল্য আমার শ্বশুরবাড়ির লোকের কাছে ছিল না। আমার স্বামী সবসময় নিজের ইচ্ছা মতো চলতো, কোনোদিন আমার মনের কথা বোঝার চেষ্টা করতো না। আমি অসহায় ছিলাম, তাই সব কিছু মুখ বুঝে সহ্য করতাম, কারণ বাবার বাড়ি ফিরে গেলে আমি তাদের জন্য বোঝা হয়ে যেতাম। সেদিন যখন বাড়ির সবাই আমার স্বামীর বিয়ের দিন পাকা করতে গেছিল, তখন আমি বাড়িতে একাই ছিলাম। সেই সুযোগে ডাক্তার রিমন আমাদের বাড়িতে আসে। সে আমাকে যা বলেছিল তা শুনে আমার পৃথিবীটা যেন দুলে উঠেছিল। রিমন আমাকে বলল, দেখো মিলি, আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে এসেছি। সত্যিটা হলো, তোমার স্বামী বাবা হতে অক্ষম। সে জীবনে যাকেই বিয়ে করুক না কেন, সেই স্ত্রী কোনোদিন তার সন্তানের মা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তাহলে আপনি সেদিন আমার শাশুড়ি আম্মুকে কেন মিথ্যা কথা বলেছিলেন যে আমার স্বামীর কোনো সমস্যা নেই? রিমন তখন বলল, তোমার স্বামী আমাকে পরীক্ষা করার আগে বলেছিল যে রিপোর্টে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে সে আত্মহত্যা করবে। এই জন্যই আমি বাধ্য হয়ে মিথ্যে বলেছিলাম। সে আরও বলল, দেখো মিলি, তোমার স্বামী যে মেয়েটাকে বিয়ে করবে তার জীবনও নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমিই পারো এই সবকিছু ঠিক করতে। তোমার স্বামী বাবা হতে পারবে না, কিন্তু তুমি তো মা হতে পারবে। তুমি যদি গর্ভবতী হও তাহলে তোমার বরের আর দ্বিতীয় বিয়ে হবে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? ডাক্তার রিমন তখন বলল, দেখো, এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারি। কাল দুপুরে তুমি আমার চেম্বারে চলে আসবে, আমি তোমার সাথে মিলিত হব, তাহলেই তুমি গর্ভবতী হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, এই ব্যাপারে আমি কোনোদিন কাউকে কিছু বলবো না। তার কথা শুনে আমি চিৎকার করে বললাম, ছি, এটা পাপ। আমি লুকিয়ে আপনার সাথে সম্পর্ক করব, এটা আমি ভাবতেও পারছি না। ডাক্তার রিমন তখন আমাকে বলল, মিলি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তুমি তোমার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে, কারণ এই সত্যিটা একদিন না একদিন তার সামনে আসবেই। আর যখন সে জানতে পারবে যে সে কোনোদিন বাবা হতে পারবে না, তখন সে আত্মহত্যা করবে। তুমি কি চাও তোমার স্বামী আত্মহত্যা করুক? আমার কথাটা ভেবে দেখো, তুমিই পারো সবকিছু ঠিক করতে এবং ওই মেয়েটার জীবনটাও বাঁচাতে। তাই রাজি থাকলে কাল দুপুরে আমার চেম্বারে চলে আসবে। এই বলে রিমন চলে গেল। সারা দিন আমি তার কথাগুলো ভাবতে লাগলাম। একদিকে ভাবছিলাম আমি কিভাবে একজন পরপুরুষের সাথে মিলিত হতে পারি, আবার অন্যদিকে মনে হচ্ছিল আমি যদি এটা না করি তাহলে আমার স্বামী সত্যিটা জানতে পেরে নিজেকে শেষ করে ফেলবে। এই সব ভাবতে ভাবতে পরের দিন দুপুরে আমি সিদ্ধান্ত নিলাম যে সবার জীবন বাঁচানোর জন্য আমাকে ডাক্তারের প্রস্তাবে রাজি হতেই হবে। এই ভেবে আমি কাউকে কিছু না বলে চুপচাপ ডাক্তারের চেম্বার গেলাম। আমি যখন পৌঁছাই তখন ডাক্তার রিমন ফোনে কথা বলতে ব্যস্ত ছিল, তাই সে খেয়াল করেনি যে আমি তার চেম্বারে ঢুকেছি। সেই সময় আমি তার টেবিলে রাখা কিছু রিপোর্ট দেখতে পাই। রিপোর্টগুলো নাড়াচাড়া করতে গিয়ে হঠাৎ আমার স্বামীর রিপোর্টটি আমার চোখে পড়ে। রিপোর্টটা খুলে দেখা মাত্রই আমার মাথা ঘুরে গেল। আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল, কারণ আমার স্বামীর রিপোর্ট একদম স্বাভাবিক ছিল। সে বাবা হওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত ছিল। তাহলে ডাক্তার রিমন আমাকে কেন এত বড় মিথ্যে কথা বলল? আমি যখন রিপোর্টটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে রিমন ঘরে ঢোকে এবং আমার হাতে রিপোর্টটি দেখে দ্রুত আমার হাত থেকে কেড়ে নেয়। সে বলে, মিলি, তুমি কখন এলে? আমি তখন প্রচণ্ড রেগে গিয়ে বললাম, আপনি আমাকে মিথ্যে বলেছেন কেন? এর কারণটা কি আমি জানতে পারি? তখন ডাক্তার রিমন উত্তেজিত হয়ে আমার হাতটা চেপে ধরে বলল, মিলি, আমি তোমাকে পছন্দ করি। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আমি প্রথম দেখাতেই তোমার মন কেড়ে নিয়েছি। আমি শুধু একবার তোমাকে পুরোপুরিভাবে পেতে চাই, আর সেই জন্যই আমি তোমাকে তোমার স্বামীর ব্যাপারে মিথ্যে কথা বলেছিলাম। ডাক্তারের কথা শুনে আমি তার হাতটা ছাড়িয়ে নিয়ে তার গালে সজোরে একটা চড় মেরে বললাম, নির্লজ্জ! একজন ডাক্তার হয়ে আপনি এমন জঘন্য কাজ কি করে করতে পারলেন? ছি, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আমার সাথে ছলনা করেছেন। আমি আপনাকে সম্মান করতাম, কিন্তু আপনি তার যোগ্য নন। আমি বাড়ি গিয়ে আপনার সব কীর্তি ফাঁস করে দেব। এই বলে আমি যখন বরের রিপোর্টটা হাতে নিয়ে চেম্বার থেকে বেরোতে যাচ্ছিলাম, তখন ডাক্তার রিমন পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে চেম্বারের দরজা বন্ধ করে দেয় এবং আমার উপর জোর খাটানোর চেষ্টা করে। সে আমাকে জোরে চেপে ধরে বলল, তোমাকে আমি এত সহজে যেতে দেব না। তোমাকে পাওয়ার জন্য আমার রাতের ঘুম চলে গেছে। এরপর সে আমার সম্মানহানির করার চেষ্টা করে। সেই সময় আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না, কারণ সে আমার মুখে হাত দিয়ে চেপে ধরেছিল যাতে আমি চিৎকার করতে না পারি। নিজের সম্মান বাঁচানোর জন্য আমি হাতের কাছে যা পেয়েছিলাম তা দিয়েই ডাক্তার রিমনের মাথায় আঘাত করি এবং সেখান থেকে পালিয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসি। আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বলি। আমি জানতাম আমার স্বামী হয়তো আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি আমার মোবাইলের ভয়েস রেকর্ডারটা চালু করে তাকে শোনাতেই প্রমাণ হয়ে যায় যে ডাক্তার রিমন আমার সাথে কি নোংরামি করার চেষ্টা করেছিল। আসলে ডাক্তারের সাথে কথা বলার আগেই আমি ভয়ে ভয়ে ভয়েস রেকর্ডার অন করে রেখেছিলাম,
আর সেখানেই তার সব কথা রেকর্ড হয়ে গিয়েছিল। এরপর আমার স্বামী ডাক্তার রিমনের নামে আমার সমানহানির চেষ্টার অভিযোগে মামলা করে। ওই ঘটনার পর আমার স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়নি। সে আমার কথা শুনে একজন ভালো ডাক্তারের কাছে যায় এবং কিছুদিন ওষুধ খাবার পরে যখন আমরা আবার চেষ্টা করি তখন আমি গর্ভবতী হই। আমি মা হতে চলেছি শুনে আমার শাশুড়ি আম্মু আমাকে খুব ভালোবাসতে শুরু করেন। 1 বছরের মধ্যেই আমি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিই। নাতির মুখ দেখে আমার শাশুড়ি আম্মুর আর আনন্দ আর ধরে না। এখন আমি আমার সংসারে খুব ভালো আছি, খুব সুখে আছি। আমার শাশুড়ি আম্মু ও স্বামী এখন আমাকে অনেক ভালোবাসেন। আমি ধৈর্য ধরে শ্বশুরবাড়িতে ছিলাম বলেই ধীরে ধীরে আমার সংসারে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। আমি যদি সেদিন অধৈর্য হয়ে সবকিছু ছেড়ে বাবার বাড়ি চলে যেতাম তাহলে হয়তো আজ এই সুখের দিনগুলো দেখতে পেতাম না। আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। বন্ধুরা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন।